এবার নকশাল বাড়িতে আরেক তৃণমূল নেতার কীর্তি, তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ সারথী মুখোপাধ্যায়। ধারে জিনিস দিতে না চাওয়ায় দোকানে ঢুকে তাণ্ডব চালানো হয়। তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। তো স্বাভাবিকভাবে নকশাবাদে যে ঘটনাটা ঘটেছে, তিনি বাকি কেন দেবেন? আর বাকি দেবেন না বলে তার উপর চড়াও হতে হবে, তার দোকানে ভাঙচুর করতে হবে, তাকে মারধর করতে হবে, এটা কোন দেশের আইন? তো স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব, জেলার শীর্ষ নেতৃত্ব, কোর কমিটির চেয়ারম্যান, কোর কমিটির মেম্বার এবং এখানকার আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, তার নেতৃত্বে যেভাবে তাদেরকে থানার থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে আমরা চাই যে পুরো ঘটনাটার একটা তদন্ত হোক এবং সেই তদন্তে যারা যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলন করা হবে। 5th ফেব্রুয়ারি আমার বার্থডে থাকে, সেটার সেলিব্রেশন হয় 6th ফেব্রুয়ারিতে। সেই সেলিব্রেশন থেকে আমি ফেরত আসছিলাম এবং বারংবার যে তপন দাস, যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে যে দোকানটা যেন না খোলা থাকে, ছিল দলগতভাবে হোক বা আমাদের পার্সোনাল, আমরা লোকাল ছেলের হিসাবে আমাদের একটা নজর ছিল, একটা দুটো অব্দিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? কত ভাষার মমতা ব্যানার্জির নামে গালাগালি শুরু করে, আমাদের অভিষেক ব্যানার্জির নামে শুরু। ওখানে দাঁড়িয়ে আমি সহ্য করতে পারিনি, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। ইতিমধ্যে নোটিফিকেশন দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি যাচাই প্রক্রিয়া এবং যে আপডেট যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তাহলে কি দোলের পরেই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা? এই নিয়ে কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, মার্চের প্রথম সপ্তাহে কিন্তু ভোট ঘোষণা হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে জানিয়ে রাখি, সম্ভবত দোলের পরে ভোট ঘোষণা হবে এবং ভোট ঘোষণা হওয়ার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে রাজ্যে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু 28শে ফেব্রুয়ারি একদম ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে এবং 1 মার্চ আসছে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত একদম ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। অন্যদিকে যা জানতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহতেই কিন্তু ভোট ঘোষণা এবং সম্ভবত দোলের পরেই এই ভোট ঘোষণা হতে চলেছে। অর্থাৎ যেরকম আমাদের প্রতিনিধি রুমা জানাচ্ছিলেন যে দোলের পরেই ভোটের দিন ঘোষণা হতে চলেছে, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর শুনানি হবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া চলবে, আর 27শে ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত পর্যালোচনা হবে এবং 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার ভাতা যে 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে তা ঘোষণা করেছেন, কিন্তু ডিএ মামলা বিচারাধীন বলে সেই মন্তব্য, অর্থাৎ সেক্ষেত্রে মন্তব্য করায় এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর 100% দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ দ্রুত দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর বাকি 75%-এর জন্য কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। আর এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন শোনাবো। যার কাছে এইটুকুই জ্ঞান নেই যে কোনটা বিচারাধীন আর কোনটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, এই বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 100%ই মহার্ঘ ভাতা তোমাকে মিটিয়ে দিতে হবে, তার মধ্যে 25% তোমাকে ইমিডিয়েটলি মেটাতে হবে। এই বিষয়টাকে সাবজুডিস ম্যাটার বলা,
সেটা ওনার অজ্ঞতাকে মানে প্রকাশ করে বলেই মনে করছি। এবং আরেকটা কথা, যে সাবজুডিস ম্যাটারের প্রতি যদি ওনার এতই স্পর্শকাতরতা থেকে থাকে, তাহলে এসআইআর নিয়ে মন্তব্য করছেন কিভাবে? আসলে ওনার কাছে জবাব দেওয়ার কিছু নেই। এতদিন বলতেন যে কোর্ট তার মানে মতামত জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন কোর্ট যখন মতামত জানিয়ে দিয়েছে, তখন উনি সাবজুডিস ম্যাটার বলে পালিয়ে যেতে চাইছেন। বেকার ভাতা চালুর কথা অর্থাৎ 1 এপ্রিল থেকে তার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বকেয়া ডিএর মামলা বিচারাধীন বলে তা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তিনি। আর এ নিয়ে দেবজিৎ সরকার বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো। সমস্ত কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলো যদি নতুন পদ্ধতিতে ভাতা দিতে পারেন, ডিএ যদি দিতে পারেন, তাহলে মমতা কেন দেবেন না, বা এই রাজ্যের তৃণমূল সরকারটি কেন দিতে পারছে না? তার কারণ হচ্ছে একটাই, মেলা খেলা ঠেলায় অবৈধভাবে বিভিন্ন সময়ে মমতার সরকার, তৃণমূল সরকার টাকা নষ্ট করে। কেউ বলেনি তৃণমূল সরকারকে দুর্গা মন্দির বানাতে, কেউ বলেনি জগন্নাথ মন্দির বানাতে, কেউ বলেনি যে বড় করে অন্য কোনো জায়গায় কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণকারীদের আলাদা করে ভাতা দিতে হবে, কেউ মাথার দিব্যি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এইসব জিনিস হচ্ছে ভোট কেনার যন্ত্র। আরজিকর দুর্নীতি মামলায় আখতার আলীর জেল হেফাজত 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেলে আখতার আলী। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আরজিকর দুর্নীতি মামলায় আদালতের রায় আপাতত জেল হেফাজতেই থাকতে হবে আখতার আলীকে। ইতিমধ্যে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আখতার আলীর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তারপরে সারেন্ডার করেছেন বা আত্মসমর্পণ করেছেন। আমি বেরোই, আমার কাছে কিছু তথ্য আছে, আমি বেরোই, ওটাতে আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে পুরো মোড় ঘুরে যাবে। ইনফরমেশন পাওয়ার পরেই আমি যাচ্ছি জেল কাস্টাডি। অভয়াকে খুন কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত আছে কিছু লিঙ্ক আছে, ওগুলো আমি পরে শেয়ার করব। আখতার আলী কিন্তু জানালেন যে তার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্য আরজিকর কাণ্ডে অভয়াকে যে নৃশংসভাবে কিন্তু যে খুন করা হয়েছে, তার আগে তাকে যে ধর্ষণ করা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে তথ্য তিনি জেল থেকে বেরোলে দেবেন, এমনটাই দাবি আখতার আলীর। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।